বাংলা সাহিত্যে যেমন অভাব নেই গোয়েন্দা গল্পের, তেমনি গোয়েন্দা চরিত্রেরও প্রাচুর্য বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যের পাঠকদের যুগে যুগে মুগ্ধ করে রেখেছে। কিন্তু যে জিনিসটার অভাব বাংলা রহস্য রোমাঞ্চ সাহিত্যে বিরাটভাবে চোখে পড়ে তা হল মহিলা গোয়েন্দা চরিত্র। হাতে গোনা কয়েকটি চরিত্র ছাড়া মহিলা গোয়েন্দার উপস্থিতি বাংলা সাহিত্যে বিরল। আর সেই গুটি কতক মহিলা গোয়েন্দা চরিত্রের অন্যতম হলেন প্রজ্ঞা পারমিতা মুখোপাধ্যায় ওরফে মিতিন। বন্ধুচল টিমের নতুন প্রযোজনা বায়োসায়েন্টিস্ট সুমন্ত্র সান্যালের অন্তর্ধান রহস্যকে কেন্দ্র করে সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন আর তার অ্যাসিস্ট্যান্ট টুপুরের নতুন অভিযান কাহিনী সর্প রহস্য সুন্দরবনে। অভিনয়ে মিতিনের চরিত্রে সোমা চক্রবর্তী, টুপুরের চরিত্রে রিম্পা দাস, পার্থর চরিত্রে দেবনাথ চট্টোপাধ্যায়। অন্যান্য চরিত্রে যথাক্রমে অমিত দে, অভিক চট্টোপাধ্যায়, দেবাশিস সরকার, মৈত্রেয়ী চক্রবর্তী, রিভু চক্রবর্তী, উদয় রাও, সৌরভ চক্রবর্তী, জয়ন্ত মুখার্জি, কৌস্তভ চৌধুরী। গল্প পাঠে দীপেন্দু হালদার, আবহ ও শব্দ সংযোজন দীপেন্দু হালদার, সামগ্রিক পরিচালনা সোমা চক্রবর্তী। শুনুন সুচিত্রা ভট্টাচার্যের রহস্য রোমাঞ্চ উপন্যাস সর্প রহস্য সুন্দরবনে আজ চতুর্থ পর্ব। সুমন্ত্র সান্যালের বাড়িতে গিয়ে অনিশ্চয় মিতিন, পার্থ, টুপুর জানতে পারল যে তিনি আদৌ নিরুদ্দেশ হননি, বরং তিনি গবেষণার কাজে চলে গিয়েছিলেন ঘাটশিলা, আর সেখান থেকে ফিরতে তার দিন তিনেক দেরি হয়েছে। এছাড়াও তার গবেষণার সম্পর্কে মিতিনরা জানল অনেক অজানা তথ্য। নীলাম্বরের সঙ্গে টুপুররা ঘুরে দেখল ডক্টর সান্যালের গবেষণাগার এবং দেখল তার অজস্র সাপের সংগ্রহ। তারপর টুপুর আর মিতিন বাসন্তী পৌঁছল সকাল ৯টা নাগাদ। পথে অনেকবার যান বদল করতে হলেও কষ্ট হয়নি বিশেষ। কাল ঝড় বৃষ্টি হয়ে সকালটাও আজ বেশ মনোরম, ফুরফুরে হাওয়া বইছে যেন বসন্তকাল। ঘাটে নেমে টাটকা মেজাজে সুমন্ত্র সান্যালের বাড়ির দিকে এগোচ্ছিল মাসি বঞ্জি। কাছাকাছি এসে হঠাৎই হকচকিয়ে গেছে দুজনে। গেটের সামনে অত ভিড় কেন? কিসের এত গুলতানি হচ্ছে? কি ঘটল রে বাবা? জটলার সামনে আসতেই দু চারটে বাক্য উড়ে এলো টুকুরের কানে। মারা গেল বেচারা। বড় ভালো ছিল গো ছেলেটা, কি মিষ্টি ব্যবহার, সদা সর্বদা হাসি। লীলা বুঝলে, দিন রাত যে সাপের সেবা করে তাকেই কিনা সাপের ছোবল খেতে হলো। টুপুর আর মিতিন মুখ চাওয়াচাওয়ি করল। টুপুর অস্ফুটে বলল, তাকে সাপে কেটেছে। নীলাম্বর দাদাকে? মিতিন নিচু গলায় বলল, তাই তো মনে হচ্ছে। স্থানীয় মানুষদের কিছু জিজ্ঞেস করল না মিতিন। ভিড় পেরিয়ে গেট টপকে ঢুকে পড়ল কম্পাউন্ডের ভিতরে। তখনই চোখে পড়ল নীলাম্বরের কাদামাখা দেহটাকে, আম গাছের তলায় শোয়ানো, পরনে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। 4-5টা অল্প বয়সী ছেলে বসে আছে মৃতদেহের পাশে। টুপুরের বিশ্বাস হচ্ছিল না। 48 ঘন্টাও হয়নি যার সঙ্গে অত গল্প করে গেল, কালো যার খবর পেয়েছে, আজ সে আর নেই। এই লোকটাকে নিয়েই না কাল রাতে তারা কত জল্পনা কল্পনা করেছে। ঘোর লাগা পায়ে মিতিনের সঙ্গে আম গাছের কাছে এগোচ্ছিল টুপুর। একটা 20-21 বছরের ছেলে নীলাম্বরের পাশ থেকে উঠে এলো আচমকা। থমথমে গলায় মিতিনকে জিজ্ঞেস করলো, দিদি, আপনারা তো পরশুই এসেছিলেন তাই না? মিতিন আপাদমস্তক জরিপ করলো ছেলেটাকে, ভারী গলায় বলল, কেন বলুন তো? না, আপনাদের সেদিন দেখেছিলাম, সঙ্গে আরো দুজন ছিলেন। আপনার পরিচয় কিন্তু এখনো পাইনি। আমি রতন হেনরি মণ্ডল। এই সামনেই চার্চে কাজ করি। নীলাম্বর দা আমাদের চার্চে খুব যেত, ফাদার ব্রাদার সকলের সঙ্গেই
পরিচয় ছিল নীলাম্বরদার। আমরা আমরা প্রত্যেকেই এই দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছি দিদি। ও, মিতিন স্থির চোখে তাকালো। তা দুর্ঘটনাটা ঘটলো কখন? মনে হয় শেষ রাতে কিংবা কাক ভোরে। রতনের স্বর ধরা ধরা। চার্চের পিছন ভাগে গাঙের পাড়ে পড়েছিল দেহটা। প্রথমে দেখতে পান ফাদার ম্যাথু। তখন ওই 5:30 পৌনে 6টা মতো হবে। রোজকার মতো ওই মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। তখনই ঘাবড়ে গিয়ে ফাদার চেঁচামেচি শুরু করে দেন। আমরাও পড়িমড়ি করে গিয়ে দেখি উপর হয়ে পড়ে আছে নীলাম্বরদা। তখনও কি প্রাণ ছিল? না দিদি, শরীর তখনই বরফের মতো ঠান্ডা, মরে একেবারে কাঠ হয়ে গেছে। তা সাপে কেটেছে বুঝলেন কি করে? ওই ডান গোড়ালিতে দাঁতের দাগ আছে দিদি। নীলাম্বরদার স্যার তো দেখে বললেন চন্দ্র বোরা। পুলিশে খবর দিয়েছিলেন? ফাদার তো তখনই চার্চ থেকে ফোন করলেন থানায়, আর আমি ছুটে এলাম এ বাড়ির স্যারকে খবর দিতে। উনি তখন ঘুমোচ্ছেন। খবরটা শুনে উনি প্রথমটা তো একেবারে পাথর হয়ে গেছিলেন। তারপর আমি ওই স্যারকে প্রায় ধরে ধরে গাং পাড়ে নিয়ে গেলাম। বড্ড ভেঙে পড়েছেন স্যার, কান্নাকাটি করছেন। কথার মাঝেই নীলাম্বরের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসেছে মিতিন। পরখ করছে পায়ের ক্ষতটাকে। দেখতে দেখতেই জিজ্ঞেস করলো, এখানে বডি কে আনলো? পুলিশ? সঙ্গে পুলিশের লোক ছিল দিদি, তবে আমরাই ধরাধরি করে। ডেথ সার্টিফিকেট পাওয়া গিয়েছে? চেম্বার খুললে ডাক্তারবাবু গিয়ে নিয়ে আসতে বলেছেন। কোন ডাক্তার? কোথায় চেম্বার? সামন্ত ডাক্তার ফেরিঘাটের কাছেই বসেন, বাজারটায়। নীলাম্বরের বাড়িতে খবর দেওয়া হয়েছে? পুলিশ মেসেজ পাঠিয়েছে। স্যারও বোধহয় ফোন করেছেন ন্যাজাটে। নীলাম্বরদার বাপ দাদা এসে দেহ দাহ করবে। নীলাম্বরদার এক মেশো আছে সুধন্যখালিতে, তার কাছেও লোক চলে গেছে। রতন নাক টানল। কি কি একটা বাজে ব্যাপার হয়ে গেল বলুন তো দিদি। নীলাম্বরদার রোজগারপাতির উপরে বাড়ির লোকেরা অনেকটা ভরসা করে থাকতো। ওরাও কি বিপদে পড়ে গেল ভাবুন। মিতিন উঠে পড়ল, শুকনো গলায় বলল, সে আর কি করা যাবে, দুর্ঘটনার উপর তো কারো হাত নেই। রতন নিচু স্বরে বলল, একটা কথা বলবো দিদি। কি? স্যারের সঙ্গে আপনার নিশ্চয়ই খুব চেনা জানা। স্যারকে একটু বলবেন যে নীলাম্বরদার ফ্যামিলির কথাটাও তিনি যদি একটু ভাবেন। বলবো। আর কথা না বাড়িয়ে টুপুরকে নিয়ে মোরাম বিছানো পথ পার হলো মিতিন। বারান্দায় উঠে খানিক ইতস্তত করে ঢুকে পড়েছে অন্দরে। সুমন্ত্র সান্যাল বাইরের ঘরেই ছিলেন, সোফায়। পায়ের আওয়াজ পেয়ে চোখ থেকে হাত সরিয়েছেন। ভীষণ অবাক হয়ে বললেন, এ কি আপনারা? মিতিন ঠান্ডা গলায় বলল, হঠাৎই কিছু কৌতূহল নিরসনের জন্য আপনার কাছে এসেছিলাম। বাড়িতে ঢুকতে গিয়ে দেখি এইসব কাণ্ড ঘটে বসে আছে। বিস্ময়টাকে যেন খানিকটা সামলে নিলেন সুমন্ত্র। কষ্টের গলায় বললেন, তাই বলুন। আমি তো ভাবছিলাম এদেশের পুলিশ ডিটেকটিভ এত প্রম্পট হলো কবে থেকে। বসুন। সোফায় বসে কিছুক্ষণ চুপ করে রইল মিতিন। তারপর মৃদু গলায় বলল, শুনলাম আপনি খুব ভেঙে পড়েছেন। সুমন্ত্র একটা শ্বাস ফেললেন। ছেলেটা আমার বড় আপন হয়ে গিয়েছিল। ওকে আমি নিজের ভাইয়ের মতো দেখতাম। বুঝতে পারছি। মিতিন সামান্য ঝুঁকল। আমি কি আপনাকে একটা দুটো প্রশ্ন করতে পারি অ্যাবাউট দিস মিসহ্যাপ? করুন। নীলাম্বর ভোরবেলা হঠাৎ পুরন্দরের ধারে গেল কেন? কি জানি, আমিও তো ভেবে পাচ্ছি না। আমি বরাবরই লেট রাইজার, অনেক রাত অবধি জাগি তো। 7:30-8টার আগে ঘুমই ভাঙে না। সুমন্ত্র গলা ঝাড়লেন। তবে
নীলাম্বর খুব সকাল সকালে উঠত, ঘরের টুকটাক কাজকর্ম করত, বাগানের দেখভাল করত। কে জানে, হয়তো রাস্তাঘাটে একটু হেঁটেও আসতো, কিংবা হয়তো আজই বেরিয়েছিল নিয়তির টানে। বড় প্যাথেটিক ডেথ। আমার মনটাও রিয়েলি ডিস্টার্ব হয়ে গিয়েছে ম্যাডাম। ভাবছি এখানে আর কাজকর্ম করব না। ওই যে অ্যাস্ট্রোলজির ভাষায় কি যেন বলে, এখানে শনির দশা লেগেছে। একের পর এক মিসহ্যাপ। প্রথমে আমার কুকুরটা গেল, তারপর কোথা থেকে কিচ্ছু নেই, হঠাৎ চোরের উপদ্রব, আর লাস্টলি এ নীলাম্বর। দিস ইজ টু মাচ। বেটার আই শুড গো ব্যাক টু মিশিগান এগেন। দেশের মাটিতে বসে দেশের জন্য কাজ করা আমার কপালে নেই। মিশিগানে আমি প্রজেক্ট কমপ্লিট করব, বৌমেও খুশি হবে, আমারও শান্তি। একটু অনধিকার চর্চা করব স্যার। বলুন। আপনার কাজটা এখন এক্স্যাক্টলি কোন পর্যায়ে আছে? সুমন্ত্র সোজা হয়ে বসলেন, সামান্য বিরক্ত স্বরেই বললেন, কেন বলুন তো? না মানে আপনি যদি প্রজেক্টের প্রায় লাস্ট স্টেজে চলে গিয়ে থাকেন, তাহলে আপনাকে হারানো কি আমাদের একটা জাতীয় ক্ষতি নয়? আজ থেকেই তো আইজি সাহেব সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছেন। নতুন অ্যাসিস্ট্যান্ট জোগাড় করে আপনি নিশ্চিন্ত মনে কাজ করুন না। না ম্যাডাম, এখানে আর নয়। অ্যাটলিস্ট এইরকম রিমোট জায়গাতে তো নয়। কাজ এখনো প্রচুর বাকি। দেশেই যদি রয়ে যায় তবে ব্যাঙ্গালোরে কোথাও চলে যাব। স্টিল একটু ভাবুন। সুমন্ত্র উত্তর দিলেন না, বসে আছেন গুম হয়ে। হঠাৎই বলে উঠলেন, আপনি যেন কিসব কৌতূহল নিরসনের কথা বলছিলেন। হ্যাঁ, ওই পরশু রাতে চোর আসা সম্পর্কে একটু বিশদ জানার ইচ্ছে ছিল। কেন? এতক্ষণে সুমন্ত্রর ঠোঁটের কোণে চিলতে হাসি। আপনি চোর ধরবেন? আমি চোরের মোটিভটা বুঝতে চাই। মানে? আপনার বাড়িতে তো স্যার সোনা দানা মণিমুক্ত তেমন নেই, তবু চোর এলো কেন? শুধু মণিমুক্তর আশাতেই কি চোর আসে? এখানকার গরিব লোকেরা বাসন কোসন কাপড় চোপড় পেলে বর্তে যায়। কুকুরের ভয় এতদিন সাহস পায়নি, এবার তাদের বুকের পাটা বেড়েছে। তাই হবে হয়তো, তবু আপনার মতো এক নামী মানুষের বাড়িতে ছিঁচকে বৃত্তি। চোরটা স্যার কত রাতে এসেছিল? চোর ভেগে যাওয়ার পর ফের শোয়ার সময় ঘড়ি দেখেছিলাম, 2:20। আপনি তো আগে টের পাননি? না, আমি সবে আধ ঘন্টাটাক আগে কম্পিউটার অফ করে এসে শুয়েছিলাম। ভালোই ঘুম এসে গিয়েছিল। হঠাৎ নীলাম্বরের হাউমাউ শুনে চমকে জেগে উঠি। বেটা আমার দরজার সামনে দিয়ে গেল বটে, তবে ধরতে পারলাম না। মানে আপনি তাকে দেখেছিলেন? এক ঝলক, বেটে খাটো চেহারা, গাট্টা গোট্টা। তারাও করেছিলাম বেটাকে, নীলাম্বরের সঙ্গে। কিন্তু সে ওস্তাদ আমাদের চেয়ে অনেক বেশি ফাস্ট। উঠোনের দরজাটা তো খোলাই থাকে, ওই পথে বেরিয়ে খরগোশ পায়ে পাঁচিল টপকে পকার পার। গুছিয়ে কথা বলতে বলতে হঠাৎই থমকেছেন সুমন্ত্র। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি ম্যাডাম? অবশ্যই। সামান্য একটা লোকাল চোর নিয়ে আপনি এত ভাবিত হয়ে পড়েছেন কেন? আইজি সাহেব কি ব্যাপারটা আলাদা করে ইনভেস্টিগেট করতে পাঠিয়েছেন? না না, আমি অন মাই ওন এসেছি। নীলাম্বরের মুখে শুনেছিলাম আপনার কাছে মাস দুয়েক আগে নাকি 3টে লোক এসেছিল, তাদের সঙ্গে আপনার মনোমালিন্য মতোও হয়। তারপরই আপনার রজার হারালো, বাড়িতে চুরির অ্যাটেম্প্ট, এগুলোকে একটু লিঙ্ক করার চেষ্টা করছিলাম আর কি। কেন যেন মনে হচ্ছিল এর থেকে আপনার কোনো বিপদ ঘটতে পারে। সুমন্ত্রর শুকনো মুখে এতক্ষণে একটা স্পষ্ট হাসি ফুটেছে, মিলিয়েও গেল হাসিটা। ভুরুতে আলগা ভাঁজ ফেলে বললেন, আপনারা গোয়েন্দারা পারেন বটে, তিলকে তাল বানিয়ে ফেলেছেন। নীলাম্বর যাদের কথা বলেছিল, যদ্দূর মনে পড়ছে তারা ছিল গভর্নমেন্টের লোক। বিজ্ঞান আর প্রযুক্তি মণ্ডকের 3টে বোকা আমলা আমার রিসার্চ নিয়ে কিছু সিলি কমেন্ট করেছিল। আমি ওদের একটু বকাঝকা করেছিলাম। এই তুচ্ছ ঘটনাটাকে জটিল করার মনে হয় না কোনো প্রয়োজন আছে। মিতিন মাথা দোলালো। আমারও এখন তাই মনে হচ্ছে। এই অসময়ে অহেতুক আপনাকে খানিক জ্বালাতন করলাম। না না, ঠিক আছে। সুমন্ত্র নড়ে চড়ে বসলেন। সরি, আপনারা এত দূর থেকে এলেন, আজ কিন্তু কোনো খাতির যত্ন করতে পারলাম না। জল টল খাবেন? নো থ্যাঙ্কস,
ইটস ওকে, ব্যস্ত হবেন না। মিতিন ঘড়ি দেখল। নীলাম্বরের বাড়ির লোকজন কখন আসছে? কি করে বলি, খবর তো গিয়েছে অনেকক্ষণ, তবে মনে হয় না দুপুরের আগে তারা পৌঁছতে পারবে। বলতে বলতে আচমকাই ঘাড় নুইয়েছেন সুমন্ত্র। চশমা খুলে চোখ মুছতে মুছতে বললেন, কি যে হয়ে গেল, আমার আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। টুপুরও ফোঁস করে শ্বাস ফেলল। সত্যি কি বিশ্রী ব্যাপার, শেষে কিনা চন্দ্র বোরার কামড়ে মরতে হলো নীলাম্বর দাদাকে। সুমন্ত্রর ঘাড় আরো ঝুঁকে গেল। মিতিন গলা নামিয়ে প্রশ্ন করল, আচ্ছা স্যার, সাপটা যে চন্দ্র বোড়াই ছিল এটা বোঝা গেল কি করে? সুমন্ত্র চোখ তুললেন। প্লেন অ্যান্ড সিম্পল, যতটা জায়গা জুড়ে সয়েলিং হয়েছে তাতে ধরাই যায় সাপ অনেকটা বিষ ঢেলেছে। কেউটে বা কালাচ একবারে যে পরিমাণ বিষ ঢালতে পারে তার চেয়ে ঢের বেশি, প্লাস নাক চোখ মুখ দিয়ে রক্তও বেরিয়েছে, যা একমাত্র চন্দ্রবোড়ার বিষ শরীরে গেলেই হয়। চন্দ্র বোড়ার বিষে মানুষ কতক্ষণ পরে মারা যায়? 1-1.5 ঘন্টা সময় তো লাগেই। তার মানে ছোবল খাওয়ার পর নীলাম্বরও ঘন্টা দেড়েক বেঁচে ছিল? থাকার তো কথা। আমার তো সেটাই অবাক লাগছে, নীলাম্বর ছোবল খেয়েই বাড়িতে দৌড়ে এলো না কেন? আমার ল্যাবরেটরিতে তো অ্যান্টিভেনাম মজুদই থাকে, ইঞ্জেকশনটা পড়লে বেঁচে যেত। সুমন্ত্র একটুক্ষণ থেমে ফের বললেন, আসলে কি হয় জানেন, বিষধর সাপে কাটলে বহু মানুষই নার্ভাস হয়ে সেন্স হারিয়ে ফেলে। নীলাম্বরও বোধ হয়, যদিও আমি ওকে সাহসী বলেই জানতাম। বাইরে হঠাৎ একটা ডুকরে ওঠা কান্নার আওয়াজ। তাড়াতাড়ি বাইরে এলো টুপুর আর মিতিন, পিছন পিছন সুমন্ত্র। বারান্দা থেকেই দেখতে পেল বছর 50-এর ধুতি শার্ট পরা এক গ্রাম্য মানুষ নীলাম্বরের বুকে হাত রেখে গলা ছেড়ে কাঁদছে। মিতিন জিজ্ঞেস করল, উনি কে? নীলাম্বরের বাবা? সুমন্ত্র কোনো জবাব না দিয়ে লম্বা লম্বা পায়ে নেমে গেলেন লোকটার কাছে। তাকে দেখেই লোকটার কান্না আরো বেড়ে গেল। কি সর্বনাশ হলো বাবু, আমি এখন নীলুর বাবাকে মুখ দেখাবো কি করে? কি কুক্ষণে ওকে আমি কাজে পাঠিয়েছিলাম নীলু। সুমন্ত্র হাত রাখলেন লোকটার কাঁধে, শান্ত হতে বলছেন। টুপুর ফিসফিস করে বলল, ওই লোকটাই মনে হয় মঙ্গল। মিতিন বলল, ডেকে কথা বলবে? না থাক, চল আমরা এগোই। ধীর পায়ে গেট অবধি গিয়েও মিতিন দাঁড়িয়ে পড়ল। চোখ কুঁচকে কি যেন ভাবছে। হাতের ইশারায় ডাকলো রতনকে। দৌড়ে এসেছে রতন। কিছু বলছেন দিদি? আচ্ছা, নীলাম্বরের বডিটা কোথায় পড়েছিল আমায় একবার দেখাবেন? যাবেন, চলুন। গেট পেরিয়ে 20-25 পা গেলে ডাইনে এক সরু মেঠো পথ। দুধারে ইতস্তত খেজুর, বাবলা আর কাঁটা গাছের ঝোপ, মাঝে মাঝে ছোট বড় বাঁশঝাড়। শুরুতেই 2-4টে মাটির বাড়ি পড়ল, তারপর আর বিশেষ বসতি নেই। কাল রাতের বৃষ্টিতে রাস্তার দশাও ভারী বেহাল। এঁটেল মাটি গলে কাদা কাদা হয়ে আছে, কাদায় অজস্র পায়ের ছাপ। সকালে নির্ঘাত এই পথে অনেক মানুষ নীলাম্বরকে দেখতে আসা যাওয়া করেছে। সাবধানে পা টিপে টিপে হাঁটছিল টুপুর, মিতিনও। একখানা গর্ত লাফ দিয়ে টপকে মিতিন বলল, এই রাস্তা দিয়ে পুরন্দর পৌঁছতে কতক্ষণ লাগে? মিনিট 5। রাস্তাটা গাঙের ধারে গিয়ে বাঁদিক পানে ঘুরে গেছে, ওই শেষ হয়েছে আমাদের গির্জার পিছন দিকটায়। জায়গাটা এত ফাঁকা কেন? সবই গির্জার জমি দিদি, এমনি পড়ে আছে। 5 নয়, ধীরে সুস্থে চলতে গিয়ে প্রায় 10 মিনিট লেগে গেল। রতন যেখানে এসে থামল তারপর আর এগোনোর জো নেই। সামনে থকথকে কাদা, হাত 15 দূরে পার ঢাল হয়ে নেমে গিয়েছে পুরন্দরে। রতন বলল, ওই 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 কাদার মুখটায় পড়েছিল নীলাম্বরদা।
উবু হয়ে বসে জায়গাটা দেখছিল মিতিন। ঘুরে ঘুরে সন্ধানী চোখ তাকাচ্ছিল চারদিকে। রতনকে জিজ্ঞেস করলো, আচ্ছা, নীলাম্বর শুধু হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরেই বেরিয়ে পড়েছিল? তাই তো দেখলাম দিদি। ঘড়ি ছিল হাতে? ঘড়ি না। পকেটে টাকা পয়সা? উম, কোনো কাগজপত্র বা দেশলাই ফেসলাই বা আর কিছু? না দিদি, কিছুই ছিল না পকেটে। পুলিশ এসে আমাদের সামনেই তো হাতড়ে হাতড়ে দেখলো। দুটো পকেটই বিলকুল ফর্সা। আপনি শিওর? 100 ভাগ সচক্ষে দেখেছি। মিতিন আর কিছু বলল না, বেজায় গম্ভীর সহসা। পুরন্দরের পারে আর দাঁড়ালোও না, মুখে কুলুপ এঁটে ফিরল মেটে পথটুকু। সুমন্ত্র সান্যালের বাড়ির সামনে এসে ছেড়ে দিল রতনকে। ছেলেটা ভিতরে ঢুকে যাওয়ার পর টুপুরকে বলল, চল একবার থানায় যাই। থানা? কেন? ওসিকে বলতে হবে নীলাম্বরকে এখন দাহ করা যাবে না, বডি পোস্টমর্টেমে পাঠানো দরকার। সে কি, সাপে কাটলেও পোস্টমর্টেম হয়? সত্যি সত্যি সাপের কামড়ে মরলে প্রয়োজন হয় না, কিন্তু নীলাম্বরকে সাপে কাটেনি, কেউ তাকে খুন করেছে। শনিবার সারাদিনটা মিতিন মাসির টিকি দেখতে পাওয়া গেল না। সকাল 9টার মধ্যে নাকে মুখে গুঁজে সেই যে বেরিয়ে গেল মিতিন মাসি, ফিরল সেই সন্ধ্যের মুখে মুখে। কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল কিছুই বলল না টুকুরকে। প্রশ্ন করলে একটাই জবাব, কাজ ছিল। এমনই 2-4টে কথা বলে ঢুকে গেল স্নানে, বেরিয়ে সোজা স্টাডি রুম। সাপের উপর বই কিনে এনেছে খান 2-1। দরজা ভেজিয়ে ডুবে গেল বইয়ের পাতায়। রাতে খেতেও বসলো একটা বই নিয়ে, পড়তে পড়তেই খাচ্ছিল। হঠাৎ মুখ তুলে পার্থ মেশোকে বলল, কাল একটু ভালো করে বাজার করো তো, দিদি আর অবনীতাকে দুপুরে খেতে বলেছি। পার্থ অবাক। হঠাৎ? আমার ইচ্ছে, দিদি জামাইবাবুকে নেমন্তন্ন করে খাওয়াবো, তাতে আবার হঠাৎের কি আছে? পার্থ কাঁধ ঝাঁকালো। কি আনবো, চিকেন না মাটন? ইলিশ মাছ। দিদি ইলিশ মাছটা বড্ড ভালোবাসে। আর হ্যাঁ, মনে করে পুঁই শাকটাও এনো, কাঁটা চচ্চড়ি হবে। আর ভালো হিমসাগর আম, সঙ্গে মিষ্টি দই। ওকে। টুপুর চুপচাপ শুনছিল, বেজার মুখে বলল, কালই মা বাবাকে না ডাকলে চলছিল না? মিতিন চোখের কোণ দিয়ে দেখল টুপুরকে। কেন, তোর কি অসুবিধা হলো? মা তো এসেই হোমওয়ার্ক নিয়ে পড়বে, এখনো বই খাতা খুলিনি শুনলে রক্ষে থাকবে? তা হোমওয়ার্ক গুলো করছিস না কেন? আজ সারাদিন বসে কি ব্যারেন্ডা ভাবছিলি? টুপুর একটু আহত হলো, তবে মুখ ফুটে বলল না কিছু। সারাদিন আজ গড়াগড়ি খাওয়া ছাড়া কিছুই করেনি বটে, কিন্তু কেন যে কিছু করেনি কিংবা করতে মন লাগেনি তা তো মিতিন মাসি একবার জিজ্ঞেস করল না। কালকের দিনটাই বারবার ঘুরে এসেছে টুপুরের চোখে। নীলাম্বরের নিষ্প্রাণ দেহ, পুরন্দরের নির্জন পাড়, রতন হেনরি মণ্ডল, সুমন্ত্র সান্যালের নিঝুম বসে থাকা। আচ্ছা, মিতিন মাসি কি করে নিশ্চিত হলো নীলাম্বর খুন হয়েছে? এটা অবশ্য ঠিক, সাপের ছোবল খেয়ে তার বাড়িতে ছুটে আসাটাই স্বাভাবিক ছিল, বিশেষ করে যখন সে জানে তার স্যারের কাছে সাপের বিষের ওষুধ থাকে। ভয় পেয়ে গিয়েছিল। নীলাম্বরের তো সাপদের সঙ্গেই নিত্য ওঠা বসা। অবশ্য ডক্টর সান্যালের যুক্তিটাও ফেলনা নয়। বিপদের সময় আচ্ছা আচ্ছা সাহসী লোকেরও বুদ্ধিভ্রম করতে পারে। আর কি পয়েন্ট খুঁজে পেল মিতিন মাসি? কাক ভরে পুরন্দরের পারে হাঁটতে যাওয়াটা কি মিতিন মাসির অস্বাভাবিক ঠেকেছে? ফাদার ম্যাথুও তো ওই পথেই হাঁটতে যান। নীলাম্বরের পকেট থেকে কিছু পাওয়া গেছে কিনা বারবার জিজ্ঞেস করছিল মিতিন মাসি। কেন? ভেবে ভেবে তল পায়নি টুপুর। তবে দিনটা তো চলেই গিয়েছে এবং মাও এসে কাল চেঁচাবেনি। পরদিন সকালে অবশ্য টুপুরকে ঝাড় খেতে হলো না। সহেলি আর অবনী যখন মিতিনদের ফ্ল্যাটে ঢুকলেন, ঠিক তখনই ইলিশ মাছ ছাড়া হয়েছে কড়ায়। মনোলোভা আঁশটে গন্ধে ম করছে চারদিক। ব্যাস, সঙ্গে সঙ্গে সহেলি দুনিয়া ভুলেছেন। জোরে জোরে শ্বাস টেনে সহেলি বললেন, মাছটার কোয়ালিটি খুব ভালো মনে হচ্ছে। পার্থর মুখ হাসিতে ভরে গেল। কে এনেছে দেখতে হবে তো। খোদ পদ্মার মাছ, 2 কিলো 100 ওজন।
পেটে হালকা ডিমের ছাঁচও আছে। হ্যাঁ। অবনী মৃদু স্বরে বললেন, ইলিশ মাছ কিন্তু হজম করা কঠিন, বেশি খেলে পেটের গন্ডগোল হয়। তোমায় একটাও খেতে হবে না, সহেলি ঝামড়ে উঠলেন। তুমি পেঁপের ডালনা খেও। উত্তম প্রস্তাব। পেঁপের মতন উপকারী সবজি আর কটা আছে? হ্যাঁ, জানো পেঁপের আঠা থেকে পেপটিক আলসারের ওষুধ তৈরি হয়। আর ইলিশ খেলে হার্ট ভালো থাকে, কোলেস্টেরল কমে যায়। পার্থ ফুট কাটল। এবং চিত্ত প্রফুল্ল হয়। বলো বলো, পেরুশিক লোকটাকে বোঝাও। কি যে একটা পেট্রোগা লোকের সঙ্গে বাবা আমার বিয়ে দিয়েছিলেন। নানাবিধ চাপানুতর আর হাসি মশকরার মাঝে চাপা পড়ে গেল টুকুরের হোম টাস্ক। শুরু হয়েছে মাথা মুন্ডুহীন গুলতানি। অবনী ইদানিং সামাজিক হয়েছেন কিছুটা, মোটা মোটা বই ছেড়ে আড্ডা টাড্ডাও মারছেন মাঝে মধ্যে। শ্যালিকার পিঠে একটা চাপড় মেরে অবনী জিজ্ঞেস করলেন, তা নিতিন বাবু, তোমার থার্ড আই চলছে কেমন? নতুন কেস টেস কিছু জুটলো? পার্থ জবাব দিল, মিতিনের এখন ডাল সিজন। লড়ে লড়ে একটা কেস জোগাড় করেছে বটে, তবে তাতে আদৌ রহস্য আছে কিনা বলা কঠিন। এই বাজে বকো না তো, যথেষ্ট ইন্টারেস্টিং কেস, মিতিন চোখ পাকালো। এবং এই কেসের সঙ্গে আমাদের দেশের স্বার্থও জড়িত। বলো কি? ব্যাপারটা তো তাহলে শুনতে হয়। সংক্ষেপে সুমন্ত্র সান্যালের গল্পটা বলল মিতিন। রজার হারিয়ে যাওয়া থেকে শুরু করে নীলাম্বরের মৃত্যু পর্যন্ত। মন দিয়ে শুনে অবনী বললেন, মিস্ট্রি একটা থাকলেও থাকতে পারে। সহেলি ফ্রিজ থেকে একখানা বোতল বার করে ঠান্ডা জল খাচ্ছিলেন। কিছুই শোনেননি তিনি, তবু ফস করে আলটপকা মন্তব্য ছুঁড়লেন, ওসব মিষ্টি ফিষ্টি মাথায় থাকুক, সাপটাপের ব্যাপারে মিতিনের যাওয়ার কোনো দরকার নেই। দিদি তুই থাম তো, তুই বরং গিয়ে ভারতীকে একটু গাইড কর রান্নায়। মিতিন ফের ফিরল প্রসঙ্গে। বুঝলেন অবনীদা, ওই নীলাম্বরের মৃত্যুটাই না আমি টেনশনে ফেলে দিয়েছে। টুপুরেরও তো একই টেনশন। সুযোগ পেয়েই টুপুর প্রশ্নটা উগরে দিল, একটা কথা বলবো মিতিন মাসি, তুমি কেন মানতে চাইছো না নীলাম্বরকে সাপে কেটেছে? একটা মেজর কারণ তো চোখ কান খোলা রাখলেই বোঝা যায়। নীলাম্বরের ডেড বডি পাওয়া গিয়েছে কখন? ভোর 5:30 পৌনে 6টায়। রতন হেনরি মণ্ডলের বক্তব্য অনুযায়ী তখন নীলাম্বরের বডি স্টিফ, তার মানে রিগার মর্টিস তখন স্টার্ট হয়ে গিয়েছে, অর্থাৎ মৃত্যু হয়েছে কম করে আরও ঘন্টা চারেক আগে। দ্যাট মিন্স রাত 1-1:30টার পরে নয়। তো অত রাতে নীলাম্বর বেরিয়ে পুরন্দরের ধারে গেল কেন? কেউ কি তাকে ডেকে নিয়ে গিয়েছিল, নাকি নীলাম্বরই কারোর সঙ্গে ওখানে রাতে অ্যাপয়েন্টমেন্ট করেছিল? আর এখানেই খুনের একটা আশঙ্কা এসে যায় নাকি? তবে নীলাম্বরের মৃত্যুটা যে খুন তার সবচেয়ে বড় প্রমাণ। নিতিন আচমকা থেমে গেল। পার্থ উত্তেজিতভাবে বলল, কি বড় প্রমাণটা কি বলবে তো? ওটা এখন সাসপেন্স থাক, পরে বলবো। মিতিন গাল ছড়িয়ে হাসল। অবনীর দিকে ফিরে বলল, অবনীদা, আপনার সঙ্গে আমার একটা জরুরি কথা ছিল। বলে ফেলো। আপনার বয়স তখন 44 চলছে, তাই না? হ্যাঁ, মানে যদি না আপনি বিয়ের সময় বয়স বাড়িয়ে থাকেন। ফাজলামি মেরো না, ওসব 2 নম্বরই অভ্যেস আমার নেই। ভেরি গুড। তা আপনি MA পাশ করেছেন কতদিন আগে? বছর 20। আচ্ছা, বায়োকেমিস্ট্রিতে MSc, আপনার সমসাময়িক এমন কারোর সঙ্গে আপনার পরিচয় আছে? অবনী ভুরু কুঁচকলেন। আমাদের সময় কি ইউনিভার্সিটিতে আদৌ বায়োকেমিস্ট্রি ছিল? ওটা বোধহয় পরে এসেছে। তবে কি ছিল তখন? ওই তো ওই পিওর কেমিস্ট্রি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ওখান থেকেই অনেকে পরে বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে গবেষণা করতো। ও, মিতিন যেন সামান্য দমে গেল। তাহলে কেমিস্ট্রি কেউ চেনা আছেন? অনেকেই আছে। আমাদের কলেজে দেবেশই তো আমার ইয়ার MSc করেছে। 2-1 পল কি ভাবল মিতিন, বলল, আচ্ছা, দেবেশ বাবুর সঙ্গে একবার কথা বলা যায় কি? স্বচ্ছন্দে, যদি চাও তো তাকে এখানেই হাজির করতে পারি। আহা, উনি কষ্ট করে আসবেন কেন, আমিই যাব। আরে না না, তোমার আমন্ত্রণে সে খুশিই হবে। আমার মুখে তোমার কীর্তি কাহিনী শুনে শুনে সে তো এখন রীতিমতো তোমার ফ্যান। কাছেই থাকে, সেলিমপুর। দাঁড়াও, এখনই দেবেশকে একটা ফোন লাগাই। ঘণ্টাখানেকের মধ্যে এসে পড়লেন দেবেশ। ফর্সা দোহারা চেহারা,
মাথা জোড়া টাক, চোখে সোনালি ফ্রেমের চশমা, পরনে ছুটির দিনের ঢিলেঢালা পাজামা পাঞ্জাবি। মিতিনকে দেখা মাত্র এমন গদগদ সুরে কথা বলতে লাগলেন যে রীতিমতো কুঁকড়ে গেল মিতিন। স্তুতিবাক্যের কি ঘটা! মিতিন যেন শার্লক হোমসের মহিলা এডিশন। চটপট দেবেশকে চা ফ্রেঞ্চ টোস্ট ধরিয়ে দিয়ে মিতিন সরাসরি কাজের কথা এলো। আচ্ছা, বাই এনি চান্স এমএসসি পড়ার সময় সুমন্ত্র সান্যাল বলে কাউকে আপনি চিনতেন? সুমন্ত্র সুমন্ত্র হ্যাঁ, লম্বা মতো, রোগা মতো, বিশাল খাড়া নাক। ও হো হো, আপনি লম্বুর কথা বলছেন? ওই আমেরিকায় ছিল, এখন দেশে ফিরে রিসার্চ করছে। চেনেন? আরে ও তো কলেজেও আমার ব্যাচমেট ছিল। হ্যাঁ, এমএসসি তে সুমন্ত্র স্পেশাল পেপার নিল অর্গানিক, আমি ফিজিক্যাল কেমিস্ট্রি। এককালে ওর সঙ্গে ভালোই দোস্তি ছিল। সুমন্ত্র বাবুকে নিয়ে রিসেন্টলি একটা খবর বেরিয়েছিল, পড়েছেন? কবে বলুন তো? এই তো মঙ্গলবার। না, মিস করে গিয়েছি। পার্ট 1-এর প্র্যাকটিক্যাল পরীক্ষা চলছে তো সকালে খবরের কাগজ দেখার সময়ই পাই না। কি করেছে সুমন্ত্র? কোনো প্রাইজ টাইজ পেয়েছে বুঝি? না, উনি নিখোঁজ হয়েছিলেন। হ্যাঁ, দেবেশের মুখ হাঁ। সুমন্ত্র নিখোঁজ? এখন ফিরে এসেছেন। ইনসিডেন্টালি ওকে খোঁজার কাজে আমি সামান্য জড়িয়ে পড়েছিলাম। তাই বলুন। সুমন্ত্রবাবু সম্পর্কে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। এই সুমন্ত্রবাবু মানুষটা কেমন? এখনকার সুমন্ত্রর কথা বলতে পারবো না, আমার সঙ্গে দীর্ঘকাল কোনো যোগাযোগ নেই। দেশে ফেরার পর সুমন্ত্র আর সম্পর্কটা রিভাইভ করেনি, আমিও কন্ট্যাক্ট করিনি। বেশ তো, আগের সুমন্ত্রবাবুর কথাই বলুন। সুমন্ত্র ছিল একটু আত্মকেন্দ্রিক, নিজেকে নিয়ে, নিজের পড়াশোনা নিয়ে থাকতেই বেশি ভালোবাসতো। তবে খারাপ ছেলেও নয়, কথাবার্তায় খুবই ভদ্র, সভ্য, প্লিজিং পার্সোনালিটি। মেধার দিক দিয়ে মাঝামাঝি, তবে অসম্ভব স্টুডিয়াস আর সিস্টেম্যাটিক। ব্রিলিয়েন্ট ছিল ওর ভাইটা, জয়েন্টে হাই র্যাঙ্ক করে মেডিকেল অ্যাডমিশন পেয়েছিল, কিন্তু কি বলবো, পরে অসৎ সঙ্গে পড়ে একেবারে বকে গিয়েছিল ছেলেটা। কলেজে পড়ার সময় এক দুবার গিয়েছিলাম সুমন্ত্রদের মল্লিকপুরের বাড়িতে, তখনও ছেলেটা মেডিকেল কন্টিনিউ করছে, কিন্তু তখনই দিনরাত ড্রাগে চুর হয়ে থাকতো। সুমন্ত্র ছিল তুলনায় অনেক ব্যালেন্সড, ফ্যামিলির অবস্থা ভালো না বলে প্রাণ দিয়ে খাটতো। বিএসসিতে হাই ফার্স্ট ক্লাস পেল সুমন্ত্র, আর ভাইটি থার্ড ইয়ারই লেখাপড়া জলাঞ্জলি দিয়ে কি একটা ইংরেজি গানের ট্রুপ খুলে বসলো। কি যেন নাম ছিল ভাইটার? হ্যাঁ, সুধন্য। এমন নেশার কবলে পড়েছিল যে নিজের বাড়ির ঘটিবাটি পর্যন্ত বেচে দিত। চুরির কেসে বোধহয় ধরাও পড়েছিল বার কয়েক। এমএসসি পড়ার সময় দেখেছি ভাইকে নিয়ে সুমন্ত্র ভারী ওয়ারিড থাকতো। কিন্তু তিনি তো শুনলাম এখন ব্যাঙ্গালোরে চাকরি করছেন। তাই নাকি? আমি যেন অন্যরকম শুনেছিলাম। কি একটা মেডিকেল ফার্মে কাজ পেয়েছে, ওষুধ টষুধ বেচছে। তার বাইরে গিয়ে সেটেলড হয়ে থাকলে তো আরো ভালোই। শুধু না, বিয়ে থা করেছে? তা তো বলতে পারবো না। অবনী পাশ থেকে হেঁকে উঠলেন। দেবেশ, প্রশ্ন কার করার কথা? দেবেশ লজ্জিত মুখে বললেন, না না, সুধন্যর কথা উঠলো তাই। বলুন ম্যাডাম, আর কি জিজ্ঞাসা আছে? আপনার কথা শুনেই তো বুঝতে পারছি সুমন্ত্রবাবু দেশে ফেরার পর তার সঙ্গে আপনার আর দেখা সাক্ষাৎ হয়নি। একটি বারের জন্যও না। ইনফ্যাক্ট ও যে আবার দেশে ফিরেছে, সুন্দরবনের দিকে কোথায় গিয়ে যেন কাজকর্ম করছে, এও তো জানলাম মাত্র বছরখানেক আগে। আমাদের আরেক ব্যাচমেট পরিমল, সে এখন দিল্লির সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির খুব হোমরা চোমরা, তার কাছে ইনফরমেশন পেলাম। পরিমলের সঙ্গে দেখা হওয়াটাও একটা নাটকের মতো। লাস্ট সামারে বউ ছেলে নিয়ে গোয়া বেড়াতে গিয়েছি, হঠাৎ কালাঙ্গুটে বিচে সুইমিং কস্টিউম পরা এক লোমশ জলহস্তি
ইয়া ভুঁড়ি নিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আরে দেবু, তুই এখানে? পাক্কা 5 মিনিট টাইম লেগেছিল আমার পরিমলকে চিনতে। ইউনিভার্সিটি শুটকো পরিমল, এই যে কোন ম্যাজিকে। অবনী গলা খাঁকারি দিলেন। তুমি ভুল ট্র্যাকে ঢুকে পড়েছো দেবেশ। দেবেশ জিভ কাটলেন। সরি সরি সরি, এই আমার এক বদভ্যাস। ক্লাসেও এরকম হয় জানেন। শুরু করলাম হয়তো গ্যাসের গতিতত্ত্ব, পড়াতে পড়াতে তাপ গতিবিদ্যায় চলে গেলাম। হয়তো চাপের সমীকরণটা বার করছি, মানে প্রেসার আর গ্যাস মলিকিউলের ভেলোসিটি রিলেশন। ফের বেলাইন। কপাল ভালো আমার শালিকার হাতে পড়েছো, পুলিশের খপ্পরে নয়। স্টেটমেন্ট দেওয়ার সময় এমন ফালতু বকবক করলে তারা তোমার ঠোঁট সেলাই করে দিত। আহা, উনি ওর মতো করেই বলুন না। মিতিন হাসছে। গল্প শুনতে শুনতে কত কিছু তো জানাও হয়ে যাচ্ছে। আচ্ছা দেবেশবাবু, ডক্টর সান্যালের বাবা মা বেঁচে আছেন কিনা জানেন? নেই। পরিমলের মুখে শুনলাম সুমন্ত্র আমেরিকায় থাকাকালীনই ওর মা গত হন। দেশে ফেরার পর ওর বাবা। তাহলে মল্লিকপুরের বাড়িতে নিশ্চয়ই এখন আর কেউ নেই। ভাই যদি ব্যাঙ্গালোরে চলে গিয়ে থাকে তাহলে আর কে থাকবে? হয়তো তালা বন্ধ, অনেককালে পুরনো বাড়ি তো, হয়তো বেচেও দিয়ে থাকতে পারে। বাড়ির লাগোয়া বেশ খানিকটা জমিও ছিল, প্রমোটাররা লুফে নেবে। অবশ্য বাড়িটা স্টেশন থেকে অনেকটাই ভেতরে। রিক্সায় তেঁতুলতলা না তেঁতুল গাছি কোন একটা মোড়ে নেমে গিয়ে যেতে হয়। সেই কবেকার কথা, অত কি আর মনে থাকে? বলতে বলতে দেবেশ হঠাৎই থমকেছেন, চোখ পিটপিট করে বললেন, আচ্ছা, এসব ইনফরমেশন তো সুমন্ত্রই আপনাকে দিতে পারে। আপনি তো বললেন নিখোঁজ হওয়ার পর ও আবার ফিরে এসেছে। আলতো হেসে মিতিন এড়িয়ে গেল কথাটাকে। দেবেশের ভুরুতে ভাঁজ। সুমন্ত্র কি কোনো গন্ডগোল পাকিয়েছে? এবারও মিতিন এড়িয়ে গেল কায়দা করে, বলল, গন্ডগোল একটা পেকেছে বটে, সেটা উনি পাকিয়েছেন কিনা জানি না, তবে গন্ডগোলটা ওকে ঘিরেই। বাইদা ভাই, সুমন্ত্রবাবুর টাকা পয়সার ব্যাপারে বেশি আসক্তি ছিল কি? না না না, চিপ্পুস টাইপ ছিল, মেপে ঝুপে খরচ করত। তাহলে টাকার জন্য মোটেই হ্যাঙ্কারিং ছিল না। তাছাড়া ম্যাডাম, সুমন্ত্র যদি লোভী হবে তাহলে আমেরিকার ঐশ্বর্য ছেড়ে এখানে কাজ করতে চলে আসে, বউ মেয়ে সব ফেলে। তা ঠিক, আমারও ধারণা উনি সন্ন্যাসী ধরনেরই মানুষ। সুমন্ত্রকে নিয়ে আর কথা হলো না বিশেষ। আধ ঘন্টাটাক আরো গল্পগুজব করে উঠলেন দেবেশ। দুপুরে ভোজন পর্বটি বেশ ভালোই হলো। সহেলির পিড়াপিড়িতে দই ইলিশ খেয়ে সারাটা দুপুর চোঁয়া ঢেকুর তুললেন অবনী। সহেলি চুটিয়ে পরনিন্দা পরচর্চা করলেন মিতিন আর পার্থর সঙ্গে। বিকেলে যাওয়ার সময় সহেলি ধরেছেন টুপুরকে। কি, এখনো তো বই খাতা ছোঁয়া হয়নি মনে হচ্ছে। টুপুর বলল, এই কাল থেকে বসবো। তা গৃহে পদার্পণ করছো কবে? এখনো তো অনেক দিন ছুটি বাকি আছে মা। তা হোক, চোখের আড়ালে থাকলে তুমি ডানা মেলে উড়বে। একটা কথা মাথায় রেখো, মাসির সঙ্গে গোয়েন্দাগিরি করলেই তো শুধু চলবে না। ভুলে যেও না, তোমার মাসিও স্কুল কলেজ পাশ করে তবে এই লাইনে এসেছে। ছেলেবেলা থেকেই কারো ল্যাংবোট হয়ে নিচে বেড়ায়নি। বাড়ি ফাঁকা হলো। সন্ধে নেমেছে। আকাশের উত্তর পশ্চিম কোণে মেঘ জমেছে অল্প অল্প। হঠাৎ হঠাৎ ঝিলি খানছে বিদ্যুৎ। আজ আবার কালবৈশাখী আসবে কি? টুপুরের মনে হলো এখন একটা ঝড় বৃষ্টি হলে মজাই হয়। দিনভর যা চিটপিটে গরম গেল। পার্থমেশো বুমবুমকে নিয়ে সামনের দোকান থেকে ভিসিডি আনতে গেল। হ্যারি পটার দেখবে বলে বায়না ধরেছে বুমবুম। কি যে সব আজগুবি দেখে বসে বসে। এই ছিল মানুষ, এই হয়ে গেল পাখি। শূন্যে ছেলেমেয়েরা উড়তে উড়তে খেলে বেড়াচ্ছে। ইন্দ্রজালের স্কুলে মেয়েরা তালিম নিচ্ছে ডাইনি হওয়ার। টুপুরের তো দেখলেই হাসি পায়। মিতিন মাসির সঙ্গে থেকে থেকে সে এখন অযৌক্তিক কিছু ভাবতেই পারে না। ব্যালকানি ছেড়ে টুপুর ঘরে এলো। মিতিন মাসি শুয়ে পড়েছে বিছানায়, চোখ বন্ধ, কি যেন চিন্তা করছে। টুপুর মাথার পাশে এসে কি বসল। গো,
দেবেশ কাকুর সঙ্গে কথা বলে কিছু লাভ হলো? তা একটু হয়েছে বই কি। কিরকম? মিতিন সরাসরি জবাব দিল না, চোখ থেকে হাত সরিয়ে সুর করে বলল, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বুঝলে?